আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা এর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশ হিসাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল কাদের, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আজকে আমি আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লোক প্রশাসন নিয়ে আলোচনা করব। এর মধ্যে থাকবে লোক প্রশাসনের প্রকৃতি, পরিধি, তাৎপর্য, সরকারি বেসরকারি প্রশাসন, হায়ারার্কি, ব্যুরোক্রেসি, কোঅর্ডিনেশন প্রভৃতি। প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব প্রশাসন নিয়ে। লোক প্রশাসন বুঝতে হলে আগে প্রশাসন কি সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাডমিনিস্ট্রেশন, যা ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্ট্রিয়ার থেকে এসেছে, যার অর্থ হলো সেবা প্রদান বা ব্যবস্থাপনা করা বা পরিচালনা করা। তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বলতে কি বোঝায়? যে প্রশাসন হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তিবর্গকে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা এবং তাদের কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করা। তো কোনো উদ্দেশ্য পূরণের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একাধিক লোকের কাজকেই প্রশাসন বলা হয়। এই ক্ষেত্রে লুথার গুলিকের মতামতটা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে লোক প্রশাসন বলতে কোনো কাজ করিয়ে নেওয়া, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের সাথে প্রশাসন জড়িত। জে এম পিফনার এবং প্রেস্তাস তারা বলেছেন যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের মানবিক ও বস্তুগত সম্পদকে সংগঠিত ও পরিচালিত করার কার্যক্রমই প্রশাসন। এবার আসি আমরা লোক প্রশাসন। এই যে অ্যাডমিনিস্ট্রেশন, তার সাথে পাবলিক কথাটা যুক্ত করলে কি হয়ে যায়? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক শব্দের অর্থ হলো জনসাধারণ, আর প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন শব্দের অর্থ হলো রাষ্ট্র শাসন। তাহলে দুইটার অর্থ মিলে কি হচ্ছে? যে লোক প্রশাসন হলো জনগণের জন্য রাষ্ট্রের শাসন। এই লোক প্রশাসনকে দুইটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। একটা হলো সংকীর্ণ অর্থে, আর একটা হলো বৃহদার্থে। এই বৃহদার্থের যে মতামত সেটাকে বলা হয় সংহতিকরণ মতামত বা ইন্টিগ্রাল অ্যাপ্রোচ। এই মতামতের প্রবক্তা হলেন ডি হোয়াইট, ইউলোবি, উড্রো উইলসন, এম হোয়াইট, ডিমক প্রভৃতি। অন্যদিকে যে সংকীর্ণ অর্থে যে মতামতটা রয়েছে সেটাকে বলা হয় ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ বা ব্যবস্থাপনা অ্যাপ্রোচ। আর এই মতামতের প্রবক্তা হলেন লুথার গুলিক, হেনরি ফেওল, এবং আধুনিক যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আছে তার জনক হলেন জন এফ টেইলর। এটা খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য কে? জন এফ টেইলর। আর আসলে লোক প্রশাসন নিয়ে উড্রো উইলসন কি বলছেন? যে উড্রো উইলসনের মতে যে লোক প্রশাসন হলো সরকারের একটা বাস্তব এবং কার্যকরী অংশ, কারণ এর প্রধান উদ্দেশ্য হলো জনগণের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা গুলোর সাথে সঙ্গতি রেখে একটা প্রশাসনকে কি করা? পরিচালনা করা। এই উড্রো উইলসনকে লোক প্রশাসনের জনক বলা হয়। আবারও বলতে আছি যে উড্রো উইলসনকে লোক প্রশাসনের জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম রাজনীতি থেকে প্রশাসনকে আলাদা করে এটা আলাদা একটা ক্ষেত্র হিসেবে তুলে ধরেছেন, যার ফলে এই উড্রো উইলসনকে কি বলা হয়? লোক প্রশাসনের জনক। আর তিনি এইটা নিয়ে আলোচনা করছেন দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন নামক গ্রন্থে। লোক প্রশাসন নিয়ে ডি হোয়াইট বলছেন যে লোক প্রশাসন হচ্ছে সেসব কার্যক্রমের সমন্বিত সমষ্টি যার উদ্দেশ্য হচ্ছে সরকারের নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি যে লোক প্রশাসন হলো যে জনগণের কল্যাণার্থে যে প্রশাসন পরিচালিত হয় সেটাই হলো কি? লোক প্রশাসন। এই লোক প্রশাসনের পরিধি এবং বিষয়বস্তু নিয়ে এখন আলোচনা করব। যে এই লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তুকে আমরা খুব সহজেই কনিষ্ঠ প্রভাব অথবা পোস্ট কর্পের মাধ্যমে তুলে ধরতে পারি। আর এই পোস্ট কর্পটা মূলত আলোচনা করছেন কে? এই পোস্ট কর্প বিষয়ে মূলত আলোচনা করছেন লুথার গুলিক। কে আলোচনা করছেন? লুথার গুলিক। তিনি এই পোস্ট কর্পে একটা সংক্ষিপ্ত 7টি প্রধান কাজকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বা লোক প্রশাসনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করেছেন। কে করেছেন? লুথার গুলিক। তিনি এই পোস্ট কর্প মতবাদের প্রবক্তা। এই পোস্ট কর্পের পি ফর প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা, যে ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে করতে হবে, কারা করবে, এই বিষয়গুলো পূর্ব থেকে কি করা? নির্ধারণ করা। এটাকে বলা হয় প্ল্যানিং। তারপরে ওতে হলো অর্গানাইজিং,
যে আপনি প্ল্যান করলেন, একটা কাজ করার জন্য প্ল্যান করলেন, এখন সেই কাজটা কি করতে হবে, সুন্দরভাবে সম্পাদন করতে হবে। আর সেটা করার জন্যই কাজগুলো কি করে সুনির্দিষ্টভাবে একটা সাংগঠনিক কাঠামোর আকারে কি করতে হবে, ভাগ করে দিতে হবে, অর্থাৎ দায়িত্ব কর্তব্য সুন্দর সুষ্ঠুভাবে বন্টন করে দিতে হবে। এটাই হলো অর্গানাইজিং। আর এস্ট হলে স্টাফিং। আপনি প্ল্যান করলেন, একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করালেন, দায়িত্ব কর্তব্য বন্টন করে দিলেন, এখন এই কাজটা সম্পাদনের জন্য কি করতে হবে, আমাদের স্টাফ দরকার। আর সেই জন্য আমাদের সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আর ডিতে হলো ডাইরেক্টিং। ডিতে কি, ডিতে হলো ডাইরেক্টিং, অর্থাৎ আপনি প্ল্যান করলেন, সাংগঠনিক কাঠামো দাঁড় করালেন, আপনি পার্সোনেল বা স্টাফ নিয়োগ দিলেন, সেখানে কি কাজ শেষ না। এই যে আপনি যে পার্সোনেলগুলো যে নিয়োগ দেওয়া হলো, তাদেরকে কি করতে হবে, সঠিকভাবে পরিচালনা করতে হবে, তাদেরকে সঠিক পথ দেখাইতে হবে, তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে হবে, সেটাই হলো ডাইরেক্টিং। এরপরে আছে কোঅর্ডিনেশন বা কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন, অর্থাৎ এই যে বিভিন্ন যে বিভাগ আছে, এই বিভাগের কার্যক্রমগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে, যাতে সবাই মিলে যে একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেটা সুন্দরভাবে সম্পাদন করতে পারে। এটাই হলো সিতে কোঅর্ডিনেটিং। আর আরতে হলো রিপোর্টিং, অর্থাৎ একটা কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে হবে, রেকর্ড করতে হবে এবং সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের নিকট প্রতিবেদন উপস্থাপন করতে হবে। আর বিতে হলো বাজেটিং, অর্থাৎ যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য অবশ্যই অর্থনৈতিক প্ল্যান পরিকল্পনা থাকতে হবে, হ্যাঁ, এবং সেটার হিসাব নিকাশ রাখতে হবে, সেটা যাতে অপচয় না হয় সেই দিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো হলো মূলত হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আলোচ্য বিষয়। এছাড়া আরও অনেক বিষয় আছে যা আপনারা যদি আপনারা ওই যে লোক প্রশাসনের ধারণা নামক একটা বই আছে সেখান থেকে পড়ে নিতে পারেন। ওকে, এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, যেমন আসতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটা আমরা দেখছি অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, যে ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টার থেকে এসেছে। কি থেকে এসেছে, ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টার। তাহলে অ্যাড ও মিনিস্টার শব্দের অর্থ কি, যে অ্যাড শব্দের অর্থ হলো সেবা আর মিনিস্টার শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা। আবার লোক প্রশাসনের জনক কে, লোক প্রশাসনের জনক কে, লোক প্রশাসনের জনক হলো উড্রো উইলসন। লোক প্রশাসন কোন বিভাগের, কোন বিজ্ঞানের অংশ, লোক প্রশাসন অবশ্যই একটা সামাজিক বিজ্ঞানের অংশ। তাই এইভাবে প্রশ্ন চলে আসতে পারে। ওকে, এছাড়া যেমন পোস্টকর্প তত্ত্বের প্রবক্তা কে, যে পোস্টকর্পের তত্ত্বের প্রবক্তা হলেন লুথার গুলিক। প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটি কার, প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটি, সরি এখানে একটা ভুল আছে, এখানে আসলে হবে যেমন উড্রো উইলসন না দিয়ে আমরা যদি বলি ডব্লিউ.এফ. ইউলোভি, এটা একটু সংশোধন করে নিন, ডব্লিউ.এফ. ইউলোভি। ওকে, প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা কার লেখা, এটা হলো হেনরি ফয়েলার। দেন পার্থক্য হলো এখানে হলো প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর এখানে হলো শুধু দ্য প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশনের লেখক কে, হেনরি ফেওল, হেনরি ফেওল। ওকে, আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থার জনক হলেন জন এফ টেইলর। আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কে, জন এফ টেইলর। এখন আপনাদের সাথে আমি আলোচনা করব লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতি, যে বিভিন্ন গবেষকগণ লোক প্রশাসনের অধ্যয়নের পদ্ধতিকে মূলত দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি। এই সনাতন পদ্ধতির মধ্যে কি আছে, যে সনাতন পদ্ধতির মাধ্যমে আছে ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি কি, যা আসলে অতীতে প্রশাসনিক অবস্থা কেমন ছিল, বর্তমান প্রেক্ষাপটে তা কতখানি প্রযোজ্য, যদি প্রযোজ্য না হয় তার কারণ কি, বা অতীতে কোন ধরনের সংস্কার হয়েছে ইত্যাদি বিষয় অধ্যয়নের পদ্ধতিটা হলো ঐতিহাসিক পদ্ধতি। এরপরে রয়েছে কি পরীক্ষামূলক পদ্ধতি, যে এই ক্ষেত্রে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো একটা সেক্টরকে বা যে কোনো একটা বিভাগকে বা কোনো কার্যক্রমকে পরীক্ষামূলক হিসেবে ধরা হয় এবং সেটার সফলতা বিফলতার উপর ভিত্তি করেই পরবর্তী আলোচনা করা হয়। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো যে প্রাতিষ্ঠানিক পদ্ধতি। এই প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমেই সর্বপ্রথম রাজনীতি এবং প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়েছে।
এটি মূলত যে সরকারের যে বিভিন্ন অঙ্গের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এই প্রাতিষ্ঠানিক পদ্ধতি। এই দৃষ্টিকোণ থেকে যে প্রাতিষ্ঠানিক পদ্ধতির দৃষ্টিকোণ থেকেই প্রশাসকদের দায়িত্বকে অরাজনৈতিক এবং প্রযুক্ত বলে বর্ণনা করা হয়েছে। আর লোক প্রশাসন অধ্যয়নের সবচেয়ে প্রাচীনতম পদ্ধতি হল দার্শনিক দৃষ্টিকোণ। এই লোক প্রশাসন সামগ্রিক বিষয় এই কার্যক্রমেরই অন্তর্ভুক্ত। এটা আসলে সেই যে প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থ, তারপর হবস তার লিভিয়াথান গ্রন্থে এই দার্শনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এবং লোক প্রশাসন অধ্যয়নের প্রাচীনতম পদ্ধতির আরেকটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো কাঠামোগত পদ্ধতি। এই কাঠামোগত পদ্ধতির মূল কথা হলো যে হলো যে এটি মূলত সংগঠনের কাঠামোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। এই যে আমরা যে এর আগে পোস্ট কর্প যেটা দেখলাম, এই পোস্ট কর্প অনেকটাই কাঠামোগত পদ্ধতিরই একটা ফল। তারপর আছে আইনসঙ্গত পদ্ধতি। এই আইনসঙ্গত পদ্ধতিতে লোক প্রশাসনকে একটা লিগ্যাল ফ্রেম হিসেবে বা লিগ্যাল অথরিটির সাথে তুলনা করা হয়। এখানে মূলত বলা হয় যে আসলে একটা প্রশাসন চালানোর জন্য আইন খুবই গুরুত্বপূর্ণ এবং একটা প্রশাসন অবশ্যই আইন দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। আইন ছাড়া কোনো প্রশাসন চলতে পারবে না। অর্থাৎ এইখানে এই যে লোক প্রশাসনকে অধ্যয়নে আইনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়। আর লোক প্রশাসন অধ্যয়নের আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অর্থনৈতিক পদ্ধতি। কারণ আপনারা জানেন যে একটি দেশের সামগ্রিক অগ্রগতি বা উন্নয়ন সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের উপরেই মূলত নির্ভরশীল। এই জন্য আধুনিক রাষ্ট্রের যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, যেমন আমদানি বা রপ্তানি, আবগারি কর হ্রাস বৃদ্ধি করা, ব্যাংক সময়ের সুদের হার নির্ধারণ করা, এই যে ইত্যাদি বিষয়গুলো আছে, সেইগুলো মাধ্যমে একটা প্রশাসনকে কি করা যায়, অধ্যয়ন করা যায়। আর আরেকটা হলো যে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো তুলনামূলক পদ্ধতি। যদিও এটা রাষ্ট্রবিজ্ঞান সহ সমাজবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলোতে সে প্রাচীন কাল থেকে আলোচনা করা প্রয়োগ করা হয়, কিন্তু লোক প্রশাসন এই তুলনামূলক পদ্ধতি অনেকটা কি বলবো যে সাম্প্রতিক কাল থেকে এটা প্রয়োগ করা হয়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এটা অনেকটা ঐতিহাসিক পদ্ধতিরই পরিপূরক হিসাবে এটা করা হয়। এখানে হলো বিভিন্ন দেশের যে প্রশাসন আছে সেই প্রশাসনগুলোর মধ্যে তুলনামূলকভাবে আলোচনার মাধ্যমে লোক প্রশাসনকে ব্যাখ্যা বিশ্লেষণ বা অধ্যয়ন করা হয়। তারপরে হলো কি যে লোক প্রশাসন অধ্যয়নের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটা হলো ঐতিহাসিক পদ্ধতি। এই ঐতিহাসিক পদ্ধতির মধ্যে আবার বেশ কিছু পদ্ধতি আছে। যেমন প্রথমত হচ্ছে আচরণগত পদ্ধতি। যে আচরণগত পদ্ধতির মধ্যে কি বলা হয়েছে যে এই মতামত আসলে বৈজ্ঞানিক ও কাঠামোগত মতামতের বিপক্ষে অবস্থান করছে। আচরণ দৃষ্টিকোণ সংশ্লিষ্ট যে মানুষের যে আচরণবিধি আছে এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকে। অর্থাৎ এই যে আচরণগত পদ্ধতির মূল কথা হলো যে প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত, যে গোষ্ঠী বা যে প্রতিষ্ঠান সম্পৃক্ত, তাদের আচরণের অধ্যয়নের মাধ্যমে লোক প্রশাসন অধ্যয়ন করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো যে মনস্তাত্ত্বিক পদ্ধতি। যে এই দৃষ্টিকোণ থেকে একটি সংগঠনের মানব আচরণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ এই দৃষ্টিকোণ হলো আমাদের অনানুষ্ঠানিক যে বিভিন্ন কর্মসূচি থাকে বা বিভিন্ন যে বিষয় থাকে সেইগুলো পরবর্তীতে সিদ্ধান্ত প্রণয়নে বা সিদ্ধান্ত গ্রহণে বাস্তবায়নে যে প্রভাব বিস্তার করে সেটাই মূলত এই মনস্তাত্ত্বিক পদ্ধতিতে আলোচনা করা হয়ে থাকে। তারপরে হলো গোষ্ঠীগত পদ্ধতি। যে গোষ্ঠীগত পদ্ধতিতে এখানে কোনো একক ব্যক্তি প্রতিষ্ঠানকে আলোচনায় ধরা হয় না। এখানে মূলত যে প্রশাসনের সাথে জড়িত যে একটা গোষ্ঠী আছে এই পুরো গোষ্ঠীটার আচরণ তারপর বিহেভ অধ্যয়নের মাধ্যমে মূলত লোক প্রশাসনকে অধ্যয়ন করা হয়ে থাকে। তারপরে রয়েছে কি ঘটনা সংক্রান্ত পদ্ধতি। ঘটনা সংক্রান্ত পদ্ধতি কি, যে একটা নির্দিষ্ট ঘটনা বা একটা নির্দিষ্ট সমস্যা যেটা সংঘটিত হলে সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটকেই তার সংশোধন করতে হবে এবং কোনো বিশেষ পরিস্থিতি ঘটনাটি ঘটছে, এর কার্যপদ্ধতি কি কি, ফলাফল কি, ফলের ভিত্তিতে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ইত্যাদি বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়ে থাকে।
আর লোক প্রশাসন অধ্যয়নের আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো সংখ্যাতত্ত্ব পদ্ধতি, সংখ্যাত্মক পদ্ধতি বা সংখ্যাতত্ত্ব পদ্ধতি। আসলে যদিও এটা হলো অনেকটা প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সংখ্যাত্মক পদ্ধতি লোক প্রশাসনে ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। যে আসলে লোক প্রশাসনের যে গণিতিক এবং পরিসংখ্যানের ব্যবহার দিন দিন বেড়েই চলছে, আর এই জন্যই সংখ্যাত্মক পদ্ধতির মাধ্যমে লোক প্রশাসনকে অধ্যয়ন করা হয়। আর একটা হলো অশান্ত পদ্ধতি, যে আমরা জানি যে মানব সমাজ সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তন ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। তো এই যে কোনো অশান্ত বা বিশৃঙ্খলা পরিবেশের ফলে যে নতুন যে আর্থসামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠানের যে জন্ম দেয় এবং অতীতে এসব প্রতিষ্ঠানের যে সাদৃশ্য বা থাকে, এইগুলো নিয়ে আলোচনা করার পদ্ধতিটাই হলো অশান্ত পদ্ধতি। আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ক্লিনিক্যাল পদ্ধতি। ক্লিনিক্যাল পদ্ধতিটা কি? যে এই ক্লিনিক্যাল পদ্ধতিতে কোনো ঘটনা বা কোনো সমস্যা বা কোনো বিষয় সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এবং একেবারে গভীর থেকে আলোচনা করা হয়ে থাকে। এই ছিল আমাদের লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতি। এছাড়াও রয়েছে ধারণামূলক পদ্ধতি, যে এখানে যে লোক প্রশাসন অধ্যয়নের ক্ষেত্রে এই মতামতটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে সামাজিক যে বিভিন্ন বিষয় আছে সেই সম্পর্কে মানসিক কাঠামো গড়ে তুলতে হলে অবশ্যই ধারণামূলক তথ্যের প্রয়োজন অত্যাধিক, কেননা এই তথ্য সাধারণত বর্ণনামূলক এবং বিশ্লেষণাত্মক হয়ে থাকে। এছাড়াও লোক প্রশাসন অধ্যয়নের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাল্পনিক পদ্ধতি, যে এটি লোক প্রশাসনের ক্ষেত্রে একটা অন্যতম প্রাচীনতম পদ্ধতি, যা কোনো ঘটনাকে কাল্পনিক চরিত্রের মাধ্যমে বা কোনো কাল্পনিক ঘটনা সৃষ্টি করার মাধ্যমে কোনো প্রশাসনিক ব্যবস্থাকে তুলে ধরা হয়। যেমন আমরা যদি রবীন্দ্রনাথের যদি গোরা উপন্যাসের কথা বলি, যে সেখানে যে প্লট বা যে চরিত্রগুলো সৃষ্টি করা হয়েছে তা মূলত লোক প্রশাসনের কাল্পনিক ব্যবস্থার দিকেই ইঙ্গিত প্রদান করে। তো এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? যে এখান থেকে প্রশ্ন হতে পারে যে লোক প্রশাসনে ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তাকে, লোক প্রশাসনে ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তাকে লুথার গুলিক। লোক প্রশাসনকে কয়টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়? কয়টি দৃষ্টিকোণ থেকে? যে দুইটি দৃষ্টিকোণ, একটা হলো সংহিতকরণ পদ্ধতি, আর একটা হলো একটা হলো সংহিতকরণ পদ্ধতি, আর একটা হলো ব্যবস্থাপনা পদ্ধতি। লোক প্রশাসন অধ্যয়নের সবচেয়ে প্রাচীনতম দৃষ্টিভঙ্গি কোনটি? এটা হলো সবচেয়ে প্রাচীনতম হলো দার্শনিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এই যে প্রশাসন, এই প্রশাসনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সরকারি প্রশাসন, আর একটা হলো বেসরকারি প্রশাসন। সরকারি প্রশাসন কি? এই যে সরকারি প্রশাসন হলো জনগণের সেবা ও নীতি বাস্তবায়নের সাথে জড়িত থাকে, যা সরকার পরিচালনা করে এবং জনগণের নিকট দায়ী থাকে। অর্থাৎ এই সরকারি প্রশাসনের মূল কাজটা হলো জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। আর অন্যদিকে রয়েছে বেসরকারি প্রশাসন। এই বেসরকারি প্রশাসনের মূল এটা কি? যে বেসরকারি প্রশাসন সেটা লাভজনকভাবে হতে পারে, অলাভজনক উদ্দেশ্য পরিচালিত হতে পারে, সেটা নিজস্ব মালিকানা বা স্টেক হোল্ডারদের কাছে দায়বদ্ধ থাকে এবং বাজারে প্রতিযোগিতার দ্বারা এটা প্রভাবিত হয়। এই যে সরকারি বা বেসরকারি প্রশাসনের মধ্যে যে পার্থক্য রয়েছে, এখন আমরা সেটা সম্পর্কে জানবো। যে উদ্দেশ্যগত পার্থক্য, যে সরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য কি থাকে? যে সরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য থাকে সরকারের যে বিভিন্ন যে নীতি থাকে, বিভিন্ন যে কর্মসূচি থাকে, সেগুলোকে কি করা? বাস্তবায়ন করা এবং জনগণের সেবা প্রদানের মাধ্যমে সরকারের উদ্দেশ্য পরিচালনা করা। অপরদিকে বেসরকারি একটা প্রশাসনের উদ্দেশ্য কি থাকে? যে বেসরকারি প্রশাসনটা মূলত পরিচালিত হয় মুনাফা ভিত্তিক। তাদের মূল কাজই হলো যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানি পরিচালনা করা এবং সেখান থেকে মুনাফা অর্জনের চেষ্টা করা। এবং দায়বদ্ধতা, সরকারি প্রশাসন সচরাচর জনগণ এবং সরকারের কাছে দায়ী থাকে। কার কাছে থাকে? জনগণ এবং সরকারের নিকট দায়ী থাকে, জনগণ এবং সরকারের নিকট। আর অন্যদিকে বেসরকারি প্রশাসন কোথায় কার নিকট দায়ী থাকে? মূলত কোম্পানির মালিক বা স্টেক হোল্ডার যারা আছে বা শেয়ার হোল্ডার যারা আছে তাদের নিকট দায়ী থাকে। আবার পরিধিগতও পার্থক্য রয়েছে, যে লোক প্রশাসনের পরিধি সরকার প্রশাসনের পরিধি আসলে ব্যাপক। এখানে সরকারি নিয়ম নীতি, আইন কানুন, জনগণের চাওয়া পাওয়া ইত্যাদি বিষয়গুলো এর অন্তর্ভুক্ত থাকে। আর অন্যদিকে বেসরকারি প্রশাসনগুলোর পরিধি অনেকটাই ক্ষীণ, যেখানে শুধুমাত্র উৎপাদন, বিনিময়, বন্টন
বা অর্থায়ন বা কোম্পানির যে একটা কার্যক্রম থাকে সেটা পরিচালনার সাথে রিলেটেড থাকে। আর এটা পরিচালনা হয় মূলত সরকার প্রশাসনটা পরিচালিত হয় কার দ্বারা? যে সরকারের প্রশাসন মূলত পরিচালিত হয় যে প্রশাসনিক যে রাজনৈতিক বা আমলাতান্ত্রিক যে ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে। আর অন্যদিকে বেসরকারি প্রশাসন আসলে পরিচালনা অনেকটা স্বাধীন থাকে। এখানে যে যারা স্টেক হোল্ডার আছে বা যারা মালিক আছে তারাই সাধারণত বিভিন্ন কৌশলের মাধ্যমে এই বেসরকারি প্রশাসন পরিচালনা করে থাকেন। আর সেবাগত পার্থক্য এটা অবশ্য আমরা আগেই বলছি যে লোক প্রশাসনের মূল উদ্দেশ্য হলো যে সরকারি প্রশাসনের মূল উদ্দেশ্যই হলো কি করা? যে এই যে সার্বজনীন কল্যাণ সাধন করা। আর অন্যদিকে বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করে সেটা কি করা? বাজারে পণ্য বা সেবা সাপ্লাই দেওয়া। এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রশাসনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রশাসনকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি যে দুই ভাগে, সরকারি প্রশাসন, বেসরকারি প্রশাসন। আর সরকারি প্রশাসনের উদ্দেশ্য কি? জনগণের সেবা করা, সরকারের সেবা করা, মুনাফা অর্জন করা, সবগুলোই। মূলত মূল উদ্দেশ্যটা হলো কি? যে মূল উদ্দেশ্যটা হলো জনগণের সেবা করা। অন্যদিকে সরকারি প্রশাসন কার নিকট দায়ী থাকে? যে সরকারি প্রশাসন আসলে সরকারের নিকটও দায়ী থাকে, জনগণের নিকটও দায়ী থাকে। সরি, এই যে এখানে এটা খ না হয়ে মূলত এটা হবে গ হবে। এটা আসলে গ হবে, অ্যান্সার হবে এটা ঘ, এটা খ হবে না। ওকে, বেসরকারি প্রশাসন। বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য কি? বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য হলো জনগণের সেবা করা, নাকি সরকারের সেবা করা, নাকি মুনাফা অর্জন করা? বেসরকারি মূল উদ্দেশ্য হলো কি? মুনাফা অর্জন করা। অন্যদিকে এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব পদসোপান নীতি নিয়ে, যা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে পদসোপান নীতি কি? যে পদসোপান কথাটার অর্থই হলো, আক্ষরিক অর্থ হলো যে উচ্চতর নিম্ন কর্তৃপক্ষ কর্তৃক নিম্নতর যে স্তর আছে, যে কর্তৃপক্ষ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা। কেউ কেউ এই পদসোপান নীতিকে অবশ্য স্কেলার প্রসেস বা ল্যাডার প্রসেসও বলে থাকেন। এই পদসোপান নীতি একটা সাংগঠনিক পদ্ধতি যেখানে আসলে পদের গুরুত্ব এবং মর্যাদা অনুযায়ী একটা কি হয়? ক্লাসিফিকেশন করা হয়। এবং এই নীতি অনুযায়ী প্রত্যেকটা নিম্ন পদ কোনো না কোনো উচ্চ পদের অধীন থাকে এবং সেই উচ্চ পদ দ্বারা তারা মূলত কি হয়? নিয়ন্ত্রিত হয়। এবং এখানে এই যে নিম্ন স্তরে যারা থাকে তারা তাদের কর্তৃত্ব এবং কাজের জন্য কি থাকে? জবাবদিহিতা করতে বাধ্য থাকে। এটা মূলত আসলে আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে হায়ারার্কি হলো আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, এখানে আমরা পদসোপান নীতি নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখেন এই হায়ারার্কি সিস্টেমটা বেসিক্যালি পিরামিড আকৃতির হয়ে থাকে। বেসিক্যালি কি হয়ে থাকে? যে পিরামিড আকৃতির হয়ে থাকে হায়ারার্কি সিস্টেমটা। এখানে ঊর্ধ্বে অবস্থান করে একজন, আর ধীরে ধীরে যত নিচের দিকে আসবেন তত কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কি হতে থাকে? বাড়তে থাকে। জানি যে একজন উপরে আছেন, সবার উপরে আছেন ক, সবার উপরে আছেন ক। আচ্ছা, তার নিচে আছেন কে? তার নিচে আছেন খ। এই ক কি করতেছেন? সরাসরি খকে নিয়ন্ত্রণ করতেছেন। তার নিচে আছে গ। এই গ খ কর্তৃক কি হবে? নিয়ন্ত্রিত হবে, কিন্তু এই ক কর্তৃক না। এই ক যদি গকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ক খর মাধ্যমে গকে নিয়ন্ত্রণ করতে হবে। ক খর মাধ্যমে মূলত গকে নিয়ন্ত্রণ করতে হবে। আবার এই গ নিয়ন্ত্রণ করতে আছে ঘকে, এই ঘ নিয়ন্ত্রণ করতে আছে উমকে, উম নিয়ন্ত্রণ করতে আছে চ। এই যে হায়ারার্কি সিস্টেম পদসোপান ভিত্তিক, এখানে এই ক চাইলে সরাসরি এই চকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ক যদি চকে নিয়ন্ত্রণ করতে চায়, কার মাধ্যমে করতে? ক বলবে খকে, খ বলবে ঘকে, ঘ বলবে ঘকে, এবং ঘ বলবে উমকে, এবং উম বলবে চকে। তো এই যে চ সরাসরি কিন্তু কর অধীন, সরাসরি কর অধীন না, বাট কর অধীন। সেটা কিভাবে? যে হায়ারার্কি সিস্টেমে, হায়ারার্কি সিস্টেমে। আচ্ছা, এখন আমরা বলি যে ক তালি চকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? ক নিয়ন্ত্রণ করবে মূলত কার মাধ্যমে? উমর মাধ্যমে। অর্থাৎ ক বলবে খকে, খ বলবে গকে, গ
থেকে আদেশটা আসবে উমর নিকট, উমো থেকে আসবে চয়ের নিকট, উমো থেকে আসবে চয়ের নিকট। আচ্ছা, ঠিক এই পাশে বিপরীত দিকেও একই অবস্থা, যে ক থেকে আসবে ছ, ছ থেকে বর্গীয় জ, বর্গীয় থেকে ঝ, ঝ থেকে নিয়, নিয় থেকে ট। এটাই মূলত হায়ারার্কি সিস্টেমের মূলনীতি। আচ্ছা, এখানে আমরা কৃষি মন্ত্রণালয়ের একটা গ্রাফ দেখাইছি, যে দেখেন প্রথমে এন্ট্রি লেভেলে থাকে কি সহকারী সচিব, সেখান থেকে প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সবার উপরে কে আছেন? সবার উপরে থাকেন একজন সচিব মহোদয়। ওকে, এই পদসোপান নীতির বৈশিষ্ট্যগুলো কি কি? এই পদসোপান নীতির অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে হলো কর্তৃত্বের স্তর বিন্যাস, অর্থাৎ এই নীতি অনুসারে বিভিন্ন পদের মধ্যে একটা নির্দিষ্ট কর্তৃত্বের সম্পর্ক তৈরি হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তা নিম্নতম কর্মকর্তাদের আদেশ দেন এবং নিম্নতর কর্মকর্তারা সে আদেশ পালন করতে বাধ্য হন। এবং এখানে শুধু এই যে পদসোপান নীতির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি, যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেখানে নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা থাকে। এই যে প্রত্যেকটা নিম্নপদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তারা তাদের কাজের জন্য দায়ীও থাকেন, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়। তারপরে এখানে জ্যেষ্ঠতা ও পদমর্যাদার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। ফর এক্সাম্পল, যেমন আমাদের শিক্ষা ক্যাডারের কথা যদি বলি, যে এখানে আমরা এন্ট্রি লেভেলে প্রথমত আমরা লেকচারার হিসেবে জয়েন করলাম, সেখান থেকে যখন আমাদের মোটামুটি যোগ্যতা দক্ষতা যখন বেড়ে যাবে, তখন আমাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে কি করা হবে, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা শ্রেণী করা হবে, তারপর থেকে কি অ্যাসোসিয়েট, তারপরে প্রফেসর। এই যে এরূপ জ্যেষ্ঠতা এবং মর্যাদা এখানে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। তারপরে কি, যে সাংগঠনিক কাঠামো, পদসোপান নীতি প্রতিষ্ঠানের একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো তৈরি করে, যেখানে কে কার কাছে জবাবদিহি করবে তা একদম স্পষ্টভাবে উল্লেখ থাকে। যে এই পদসোপান নীতিতে কে কার কাছে, যেমন এই যে আমরা পূর্ববর্তী স্লাইডে যদি আমরা দেখি, যে এই যে ক সরাসরি কিন্তু এই চ কিন্তু সরাসরি কর নিকট জবাবদিহি করবে না, কার নিকট করবে? চ করবে উমর কাছে, উমো কার কাছে করবে? ঘর কাছে, ঘ কার কাছে করবে? ঘর কাছে। যে এইরূপ যে প্রত্যেকটা কি থাকে, যে একদম নির্দিষ্টভাবে এখানে উল্লেখ করা থাকে যে কে কার নিকট জবাবদিহি করবে, তা স্পষ্ট থাকে এবং এখানে কার্যবলীটা খুব সুন্দর এবং সুসংগঠিতভাবে পরিচালিত হয়ে থাকে। এই পদসোপান নীতির অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। যদি আমরা সুবিধার কথা যদি প্রথমত বলি, যে এর মূল সুবিধা হলো কি, এখানে এই যে যেটা একটু আগে আমরা বললাম, যে এখানে স্পষ্ট নির্দেশনা থাকে কার কি কাজ, কার কি দায়িত্বশীলতা, এবং এখানে কি নিম্নতম কর্তৃপক্ষ সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতেও বাধ্য থাকে। আর এখানকার নিয়ন্ত্রণটা খুবই উন্নত মানের হয়, এখানে জবাবদিহিতাও বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণ করাটা খুবই সহজ হয়। যেহেতু টপ লেভেলে থাকতেছে একজন, তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা খুবই ইজি, যার ফলে এটার কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায়। তবে এই পদসোপান নীতি বা হায়ারার্কি সিস্টেমের কিছু অসুবিধা রয়েছে, যেমন এখানে ধীরগতি। এই পদ্ধতিটা বেসিক্যালি ধীরগতিতে থাকে, কারণ দেখেন চ যদি কোনো বিষয় যদি তার কোনো সিদ্ধান্তের দরকার পড়ে, চ বলতে আছে কাকে? উমকে, উম বলতে আছে ঘকে, ঘ বলতে আছে ঘকে, ঘ বলবে খকে, খ বলবে ককে, আবার খ সেই সিদ্ধান্ত নিল, নেওয়ার পরে আবার কি ওই যে হায়ারার্কি সিস্টেমে আসবে, যে ক থেকে আসবে কোথায়? ক থেকে আসবে খ, খ থেকে আসবে গ, গ থেকে গ, সর্বশেষ আসবে চ। এই যে ক থেকে চ পর্যন্ত আসতে যে সময়ের একটা দরকার, সেই জন্য এটা কি অনেক সময় কি ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। তারপরে এখানে যোগাযোগ অনেক সময় বাধা বিঘ্ন তৈরি হতে পারে। তারপরে এখানে যে নিম্ন স্তরের যারা কর্মকর্তা কর্মচারী আছে, সেখানে তাদের উপর মনস্তাত্ত্বিক একটা চাপ তৈরি হতে পারে এবং এখানে নিম্নতম কর্মকর্তাদের যদি কোনো উদ্ভাবনী ক্ষমতা থাকে, এখানে আসলে খুব বেশি সেটাকে মূল্যায়ন করার সুযোগ থাকে না এবং এখানে অত্যাধিক পরিমাণে আমলাতান্ত্রিকতা বিদ্যমান থাকে, যার ফলে এখানে রেপটেপিজমের মতো অবস্থা তৈরি হয়। তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সংগঠন কাঠামোর সর্বোচ্চ স্তর হতে সর্বনিম্ন স্তরকে নিয়ন্ত্রণ করাই হলো ক্ষমতা অর্পণ নীতি, পদসোপান নীতি, কর্তৃত্ব অর্পণ নীতি, বিকেন্দ্রীকরণ নীতি, পদসোপান নীতি। উত্তর কি হবে? উত্তর হলো পদসোপান নীতি। এখন আপনাদের সাথে একটা আলোচনা করব যে স্প্যান অফ কন্ট্রোল নিয়ে, অর্থাৎ নিয়ন্ত্রণ পরিধি।
আচ্ছা, বোঝাই যাচ্ছে যে নিয়ন্ত্রণ পরিধি এটা একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি, যে একটা প্রশাসনিক সংগঠন যদি চালাইতে যায় এই নিয়ন্ত্রণ পরিধিটা থাকতে হবে। যে এই নিয়ন্ত্রণ পরিধিটা কি? যে নিয়ন্ত্রণ পরিধি হলো যে একজন প্রশাসক, যে এই যে একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা যতগুলো ইউনিটকে কি করতে পারবে, ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারবেন, তাকে বলা হবে নিয়ন্ত্রণ পরিধি। তাকে বলা হবে নিয়ন্ত্রণ পরিধি। যেমন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে আসলে কতজন লোকের কাজকে তদারকি করা সম্ভব, তিনি কতজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এইটাই হলো ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ পরিধি। এই ক্ষেত্রে ডিমক অ্যান্ড ডিমক একটা কথা বলছেন যে স্প্যান অফ কন্ট্রোল ইজ কমিউনিকেশন কন্ট্যাক্টস বিটুইন দ্য চিফ এক্সিকিউটিভ অফ অ্যান এন্টারপ্রাইজ অ্যান্ড হিজ প্রিন্সিপাল ফেলো অফিসার্স। অর্থাৎ যে নিয়ন্ত্রণ পরিধি বা স্প্যান অফ কন্ট্রোল বলতে কোনো সংগঠনের যে প্রধান নির্বাহী কর্তা আছে এবং তার যে প্রধান সহযোগী কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তাদের মধ্যেকার প্রত্যক্ষ এবং স্বাভাবিক যোগাযোগ, এটাই হলো কি নিয়ন্ত্রণ পরিধি। ডিমক প্রদত্ত বক্তব্যটি মূলত আসলে স্প্যান অফ অ্যাটেনশনের সাথে, অর্থাৎ যে কি বলবো, যে মনোযোগের যে পরিধি তার সাথে অনেকটা রিলেটেড। গ্রাইকিউনাসও তিনি এই যে মূলত মনোযোগের পরিধির উপর ভিত্তি করেই কন্ট্রোল স্প্যান অফ কন্ট্রোলকে আলোচনা করছেন, যে তার মতে যে একটা প্রশাসনিক কর্মকাণ্ড ততক্ষণ পর্যন্ত যদি কি বলে যতক্ষণ পর্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করা যায় ততটুকু তাদের অধীনে রাখা উচিত। কোনো কারণে যদি গুরুত্বহীনভাবে যদি কোনো প্রশাসন যদি কর্মকাণ্ড যদি পরিচালনা করা হয় বা তদারকি করা হয়, তাহলে সেখানে দেখা যায় যে কি তৈরি হবে, যে সেখানে যে এক ধরনের অসন্তোষজনক পরিস্থিতির উদ্ভব ঘটে এবং সেখানে অকল্যাণকর বা অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এই জন্য গ্রাইকিনাসের মতে হলো যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সচরাচর 5 জনের বেশি অধস্তন কর্মচারী থাকা উচিত না। তবে যাদের কাজ পরস্পর সংযুক্ত এরূপ ক্ষেত্রে 5-এর বেশি সর্বোচ্চ কয়জন হতে পারে, 5-এর বেশি সর্বোচ্চ 6 জন হতে পারেন বলতে গ্রাইকিউনাস বলছেন। যে এইরূপ যে স্প্যান অফ কন্ট্রোল হলো যে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা কাজকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্যে যতজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা যতগুলো ইউনিটকে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারবেন, সেটাই হলো ওই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ পরিধি। তবে একজন আসলে কতজনকে নিয়ন্ত্রণ করতে পারবে এটা নিয়ে আসলে একজ্যাক্ট কোনো ফিক্সড কোনো ফিগার নাই। এক একজন মনীষী এক একভাবে বলছেন। কেউ বলছেন 3 থেকে 5 জন, কেউ বলছে 5 জন, কেউ 6 জন, কেউ বলছে 10 থেকে 12 জন। ওকে, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আদেশগত ঐক্য নিয়ে, ইউনিটি অফ কমান্ড। এটাও প্রশাসনিক সংগঠনের একটা গুরুত্বপূর্ণ নীতি। এই যে আদেশগত ঐক্য বলতে কি বোঝায়, যে এই কথা দ্বারা বোঝায় যে প্রত্যেক ব্যক্তি কর্মচারী কেবল একজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালনে বাধ্য। অর্থাৎ দেখেন এই যে আমরা যে একটা যে পিরামিড আকারে দেখছিলাম যে চ থেকে ক পর্যন্ত, এখানে মাঝে আরো 5 জন আছে। এখন যে একজন নিম্ন স্তরের কর্মচারী তিনি কার কথা শুনবেন, যে তিনি মূলত তার যে নিকট ঊর্ধ্বতম যে একজন যে কর্মকর্তা থাকবেন তিনি মূলত তার কথাই শুনবেন। যে এখানে যে একেবারে যিনি সবচেয়ে নিকটবর্তী তিনি তার কথা শুনবেন, এটাকে বলা হয় স্প্যান অফ কন্ট্রোল। ফর এক্সাম্পল এই যে এখানে চর কথা যদি আমরা বলি, চ কার কথা শুনবেন, চ শুনবেন উমর কথা। এই চ কিন্তু গ বা ঘর আদেশ পালন করবেন না, তিনি শুনবেন কার কথা, এই উমর কথা। এইটাই হলো আদেশগত ঐক্য, এটাকে বলা হয় আদেশগত ঐক্য। এই জন্য আদেশগত ঐক্যে একটা সংগঠনের একজন প্রধান কর্মকর্তা থাকা এই জন্য আবশ্যক। একের ব্যক্তি কোনো বোর্ড বা কোনো কমিশন থাকা উচিত নয়, যদি থাকে তাহলে আদেশগত ঐক্যটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে অধ্যাপক পি.কে. শর্মা বলছেন যে আদেশগত ঐক্যের যথার্থ ব্যাখ্যার দিকে তিনি কি বলছেন, যে আদেশগত ঐক্যের সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য অর্থ এই যে কোনো
কর্মচারীরই একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ লাভ করা উচিত নয়। আদেশ লাভ করা উচিত নয় যে কি, যে কোনো কর্মচারীরই কর্মচারীদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ লাভ করা উচিত নয়। আর এই ক্ষেত্রে অধ্যাপক ফিফার এবং প্রেস্তাস বলছেন যে আদেশগত ঐক্যের ধারণা বিধান করে যে সংগঠনের প্রত্যেক সদস্যই একজন এবং কেবল একজন নেতার নিকট রিপোর্ট প্রদান করবেন। যেখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে যে মনোযোগের পরিধি বা স্প্যান অফ অ্যাটেনশন কোন নীতির সাথে সম্পৃক্ত? ক্ষমতা অর্পণ নীতি, পদসোপান নীতি, কর্তৃত্ব অর্পণ নীতি, নিয়ন্ত্রণ পরিধি। কার সাথে সম্পৃক্ত? নিয়ন্ত্রণ পরিধির সাথে। আবার আদেশগত ঐক্য, প্রত্যেক কর্মচারী কার আদেশ বা নির্দেশ পালনে বাধ্য? যে একজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার, দুইজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার, সকল ঊর্ধ্বতন কর্মকর্তার, প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তার। কয়জনের? যে একজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালনে বাধ্য। এই সাংগঠনিক কাঠামোর প্রশাসনিক সংগঠনের আরেকটা গুরুত্বপূর্ণ নীতি হলো কর্তৃত্ব অর্পণ বা ডেলিগেশন অফ অথরিটি। এই কর্তৃত্ব অর্পণ বলতে কি বোঝায়? যে একজন উচ্চপদস্থ ব্যক্তি কর্তৃক বা কর্মকর্তা কর্তৃক তার যে অধীনস্থ নিম্ন যে কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তাদেরকে নির্দিষ্ট কাজের দায়িত্ব এবং ক্ষমতা হস্তান্তর করা। কি করা? যে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার নিম্নতম কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট একটা কাজের দায়িত্ব এবং ক্ষমতা, এনে একটা জিনিস বোঝার বিষয় আছে যে শুধু দায়িত্ব দিবে না। ডেলিগেশন অফ পাওয়ার মানে শুধু দায়িত্ব না, দায়িত্বের পাশাপাশি কি দিতে হবে? যে দায়িত্বের পাশাপাশি অবশ্যই ওই দায়িত্বটা সম্পাদনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হবে। এটাকে বলা হয় ডেলিগেশন অফ পাওয়ার। এর মূল উদ্দেশ্য হলো যে কোনো কাজকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং কাজের চাপ কমিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কোনো কাজ সম্পাদন করা। এই কর্তৃত্ব অর্পণের মূল দিক কি? যে মূল দিকটা হলো যে প্রথম কথা হলো যে এখানে দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং সেই দায়িত্বটা পালনের জন্য যথাযথভাবে ক্ষমতা এবং কর্তৃত্ব দিতে হবে। আর সেটা দিয়ে ছেড়ে দিলে হবে না, সেটাকে তদারকির জন্য উচ্চপদস্থ কর্মকর্তা আছে তাকে ব্যবস্থাকের ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এই কর্তৃত্ব অর্পণের মূল উদ্দেশ্যটা কি? যে উদ্দেশ্যটা হলো যে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং কাজের আগ্রহ বাড়ানো, এছাড়া ব্যবস্থাপকের যে কাজের চাপ আছে সেটা কমানো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্যবস্থাপক যাতে কি করতে পারেন? মনোযোগ দিতে পারেন। এছাড়াও প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা অর্জনে সহায়তা করা। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? যে প্রশ্ন আসতে পারে যে অথরিটি, যে অথরিটি এর সাংবিধানিক অর্থ কি? অথরিটির সাংবিধানিক অর্থ হলো কর্তৃত্ব। যে কর্তৃত্ব অর্পণের উদ্দেশ্য নয় কোনটি? কর্তৃত্ব অর্পণের উদ্দেশ্য নয় কোনটি? ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু বলছে উদ্দেশ্য নয়। কি বলছে? যে কর্তৃত্ব অর্পণের উদ্দেশ্য নয় কোনটি? কর্তৃত্ব অর্পণের উদ্দেশ্য নয় কোনটি? বোঝা গেছে? তাহলে কি হবে বলেন তো? যে কর্তৃত্ব অর্পণের উদ্দেশ্য নয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কাজের প্রতি আগ্রহ বাড়ানো, এটা কি? অবশ্যই কর্তৃত্বের উদ্দেশ্য। ব্যবস্থাকে কাজের চাপ কমানো, এটাও কর্তৃত্ব অর্পণের উদ্দেশ্য। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সহায়তা, এটাও কর্তৃত্ব অর্জনের উদ্দেশ্য। নিয়ন্ত্রণ কমানো, হ্যাঁ, এইটা নয়, এটা ডেলিগেশন অফ পাওয়ারের উদ্দেশ্য নয়। ওকে, এখন আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে লাইন অ্যান্ড স্টাফ এজেন্সি। যে কোনো দেশের প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে সচরাচর দুই ধরনের এজেন্সি থাকে। একটা হলো লাইন এজেন্সি, আর একটা হলো কি, যে একটা হলো লাইন এজেন্সি আর একটা হলো স্টাফ এজেন্সি। আর এই উভয় প্রকার শব্দের উৎপত্তি মূলত সামরিক বাহিনীতে। এই যে লাইন এজেন্সি বা স্টাফ এজেন্সির মূল উৎপত্তি কোথায়? সামরিক বাহিনীতে। এখন আপনাদেরকে একটু আলোচনা করব আমরা লাইন এজেন্সি নিয়ে। যে লাইন এজেন্সি কি? যে একটা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী সরাসরি জনগণের সেবা প্রদান করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কি করে? সরকার পরিচালনা করে, তাদেরকেই বলা হবে লাইন এজেন্সি। লাইন এজেন্সি তাহলে কি করে? সরাসরি জনগণের সেবা প্রদান করে। আর এই এজেন্সিগুলো মূলত জনগণের কল্যাণের সাথেই রিলেটেড।
এরাই প্রাথমিক কাজগুলো, একটা সরকার পরিচালনার জন্য যে প্রাথমিক কাজগুলো আছে, এই প্রাথমিক কাজগুলো মূলত এই লাইন এজেন্সিগুলোই করে থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে স্বাস্থ্য বিভাগ, জনসেবা বা শিক্ষা বিভাগ, এগুলোকে লাইন এজেন্সি হিসেবে গণ্য করা যেতে পারে, কারণ তারা কি সরাসরি জনগণের কাছে সেবা পৌঁছে দেয়। এই লাইন এজেন্সি হলো 3 প্রকার। লাইন এজেন্সি কত প্রকার? লাইন এজেন্সি হলো 3 প্রকার। একটা হলো বা বিভাগ বা মন্ত্রণালয়, যেমন শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়। আর একটা আছে পাবলিক কর্পোরেশন, বিভিন্ন ধরনের যে সরকারি কর্পোরেশনগুলো আছে, যেমন বেসরকারি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে মূলত এই ধারণাটা কি করা, অবজার্ভ করা। তারপরে কি আছে যে স্বতন্ত্র নিয়ন্ত্রক কমিশন, এর মধ্যে যেমন আছে পিএসসি, ইসিজি, সিজিএ। পিএসসি মানে কি? পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন, কন্ট্রোল অডিটর জেনারেল, কন্ট্রোল অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেল যে কমিশন রয়েছে সেটা, ইত্যাদি। তারপরে কি আছে যে স্টাফ এজেন্সি। স্টাফ এজেন্সি কাকে বলে? যে কোনো সংগঠন বা সংস্থার যে এজেন্সি সংস্থা বা সংগঠনের কর্ম পরিকল্পনা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পাদন করে থাকে, তাকে স্টাফ এজেন্সি বলে। এখানে দেখেন দুইটা জিনিস। একটা হলো কি যে লাইন এজেন্সি কি ছিল, যে যারা জনগণের সেবা প্রদানের একদম রুট লেভেলে কাজ করে, তারা হলো লাইন এজেন্সি। আর এই স্টাফ এজেন্সির মূল কাজ কি? যে কোনো সংগঠনের পরিকল্পনা ও আনুষঙ্গিক কাজ সম্পাদন করা, কোনো সংগঠনের কর্ম পরিকল্পনা করা এবং আনুষঙ্গিক কাজ সম্পাদন করা, এটা হলো কি স্টাফ এজেন্সি। এটা কি স্টাফ এজেন্সি। এই স্টাফ এজেন্সি হলো এমন একটি কোম্পানি যারা আসলে প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগ করে। এই কোম্পানিগুলো অস্থায়ী, স্থায়ী বা চুক্তিভিত্তিক পদের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করে এবং নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগকর্তাদের সহায়তা করে। এই স্টাফ এজেন্সির মূল কাজটা কি? আসলে স্টাফ এজেন্সির মূল কাজ হলো সংগঠনকে সহায়তা করা, পরামর্শ প্রদান করা। স্টাফ এজেন্সি বৃহৎ এবং জটিল। এই স্টাফ এজেন্সি আসলে যে সমস্ত প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত জটিল বা যে সমস্ত সংগঠন অত্যন্ত জটিল, সেখানে মূলত এই স্টাফ এজেন্সি বেশি প্রয়োজন। এরা লাইন এজেন্সিকে সহায়তা করে। স্টাফ এজেন্সির মূল কাজটা কি? লাইন এজেন্সিকে সহায়তা করা। এই স্টাফ এজেন্সি সংগঠন সকল কাজের চিন্তা ভাবনা ও পরিকল্পনা গ্রহণ করে থাকে। আচ্ছা, স্টাফ এজেন্সি এবং লাইন এজেন্সির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? যে মূল পার্থক্যটা আসলে হলো যে লাইন এজেন্সি সরাসরি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য পূরণ করে, আর স্টাফ এজেন্সি সেই উদ্দেশ্য পূরণে সহায়তা করে। তাহলে লাইন এজেন্সির মূল কাজ হলো কি? একটা প্রতিষ্ঠানে কি করা? মূল উদ্দেশ্য পূরণে কাজ করা। এই যে মূল উদ্দেশ্য পূরণে কি করা? কাজ করা। আর স্টাফ এজেন্সি সেই উদ্দেশ্য পূরণে কি করবে? উদ্দেশ্য পূরণে সহায়তা করবে। আর লাইন এজেন্সি সরাসরি তাদের হাতে সরাসরি কর্তৃত্ব থাকে, যেখানে আসলে স্টাফ এজেন্সি মূলত পরামর্শদাতা হিসেবে কাজ করে। যে কোনো কাজ পরিচালনা করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া, সেই ক্ষেত্রে লাইন এজেন্সির কাছে কি থাকে? কর্তৃত্ব থাকে, কিন্তু স্টাফ এজেন্সির কাছে সেইটা থাকে না। কারণ কি? তারা মূলত পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকে। লাইন এজেন্সির প্রাথমিক মূল কাজ করে। লাইন এজেন্সি কি বলেন তো? যে এই লাইন এজেন্সিগুলোই মূলত প্রাথমিক ও মূল কাজটা করে থাকে, যেমন পণ্যের তৈরি, বিক্রয়। আর স্টাফ এজেন্সির মূল কাজটা হলো কি করা? যে সহায়তা করা, পরামর্শ দেওয়া, বিশেষায়িত সহায়তা করা। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? যে কোন সংস্থাটির প্রাথমিক উদ্দেশ্য পূরণে সরাসরি জড়িত বিভাগ কোনটি? লাইন বিভাগ। আচ্ছা, কর্মী সরবরাহকারী সংস্থাগুলো কি নামে পরিচিত? নিয়োগ সংস্থা বা স্টাফ এজেন্সি। এখন আপনাদের সাথে আলোচনা করব সংগঠনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ। আচ্ছা, কেন্দ্রীকরণ কি? যে কেন্দ্রীকরণ বলতে এমনি বোঝা যাচ্ছে যেখানে সকল কিছু একটা মাত্র কেন্দ্রের হাতে থাকে, একটা মাত্র কর্তৃপক্ষ বা একটা মাত্র সর্বোচ্চ শ্রেণীর ব্যক্তিদের হাতে থাকে, অর্থাৎ কেন্দ্রে সীমাবদ্ধ থাকে, তাকে কি বলা হবে? কেন্দ্রীকরণ। যে কেন্দ্রীকরণ এমন একটা প্রক্রিয়া যেখানে একটি সংস্থা বা প্রতিষ্ঠানের, যে কেন্দ্রীকরণ এমন একটা প্রতিষ্ঠান যেখানে একটি সংস্থা বা প্রতিষ্ঠানের পরিকল্পনা, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণের ক্ষমতার মতো সর্বোচ্চ স্তরে, অর্থাৎ অল্প সংখ্যক ব্যক্তি বা নির্দিষ্ট কেন্দ্রের হাতে সীমাবদ্ধ থাকে, তাকে বলা হয়
কেন্দ্রীকরণ, অর্থাৎ সকল ক্ষমতা একটা মাত্র কেন্দ্রের হাতে কি থাকা, সীমাবদ্ধ থাকা, তাকে বলা হবে কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ হলো ক্ষমতার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে একটি মূল কেন্দ্রে বা উচ্চতর স্তরে নিয়ে আসার প্রক্রিয়া, যেখানে অধঃস্থান বিভাগগুলো একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কেন্দ্রীকরণের মূল বৈশিষ্ট্যটাকে, মূল বৈশিষ্ট্য হলো যে কেন্দ্রীকরণের মাধ্যমে কৌশলগত পরিকল্পনা নীতি নির্ধারণের কাজ একটি কেন্দ্রীয় গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। নীতি নির্ধারণের কাজ একটি কেন্দ্রীয় গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়, আর একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে মূল ক্ষমতাটা থাকে, অর্থাৎ পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির হাতে সীমাবদ্ধ থাকে। আর কি, যে উচ্চ স্তরের কর্তৃত্ব, উচ্চ স্তরের কর্তৃত্ব, যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর বা মূল কেন্দ্রে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হয়ে থাকে। আর একটা কি রয়েছে, যে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। এই যে কেন্দ্রীকরণ, এই কেন্দ্রীকরণের বিপরীত হলো ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ কেন্দ্রীকরণের মধ্যে আমরা কি করছিলাম, যে কেন্দ্রীকরণের মধ্যে সকল ক্ষমতা একটা শ্রেণী বা একজন ব্যক্তি বা একজন মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কি থাকে, কেন্দ্রীভূত থাকে। আর বিকেন্দ্রীকরণ হলো সেই ক্ষমতাটাই চতুর্দিকে কি করা হয়, ছড়িয়ে দেওয়া হয়। এটাই হলো ডিসেন্ট্রালাইজেশন। বিকেন্দ্রীকরণ এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর বা বিভাগের মধ্যে কি করা হয়, ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে নিম্ন স্তরের কর্মীরাও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে এবং স্বায়ত্তশাসন লাভ করে। অর্থাৎ বিকেন্দ্রীকরণের মূল ক্ষমতাই হলো যে উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তরের দিকে ক্ষমতা, অথরিটি, এটা কি করে দেওয়া, ডেলিগেশন করে দেওয়া, ভাগ বন্টন করে দেওয়া, যাতে নিম্নতম স্তরের কর্মীরা কি করতে পারে, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর কেন্দ্রীকরণ এমন একটি সংবিধিবদ্ধ পদ্ধতি যেখানে কোনো কেন্দ্রীয় সরকার আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ের যে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে থাকে, এটি এক ধরনের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। আর এই বিকেন্দ্রীকরণের মাধ্যমেই একটা দেশের অঞ্চল তার প্রয়োজন অনুযায়ী, একটা দেশের অঞ্চলগুলো তার প্রয়োজন অনুযায়ী কি করতে পারে, আইন প্রণয়ন করতে পারে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে পারে, যার ফলে সেখানে জনকল্যাণ করা অনেকটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়, এবং সেখানে স্বায়ত্তশাসনের মাত্রাটা বৃদ্ধি পায়। ওকে, কেন্দ্রীকরণ হলো কোনো সংস্থা বা সরকার বা প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কেন্দ্রীয় পর্যায় থেকে স্থানীয় বা বিভিন্ন যে অধঃস্থান পর্যায়ে আছে সেখানে কি করা, হস্তান্তর করা। এর মূল উদ্দেশ্য হলো ক্ষমতাকে কি করা, ছড়িয়ে দেওয়া। এটা কেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যটাই হলো ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া, যাতে স্থানীয় সংস্থা বা কর্তৃপক্ষ তাদের যে নির্দিষ্ট চাহিদা রয়েছে সেই অনুযায়ী কি করতে পারে, সেই অনুযায়ী কাজ করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কেন্দ্রীকরণের মূল দিক কোনগুলো? কেন্দ্রীকরণের মূল হলো যে ক্ষমতা হস্তান্তর করা। কেন্দ্রীকরণের একটা মূল বৈশিষ্ট্য হলো এখানে কি করবে, যে ক্ষমতাগুলো ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতর স্তরে কি করবে, হস্তান্তর করবে। এটা প্রশাসনিক ক্ষমতা হতে পারে, আর্থিক ক্ষমতা হতে পারে, বা রাজনৈতিক ক্ষমতা হতে পারে। প্রশাসনিক স্বায়ত্তশাসন থাকবে, যেখানে যে আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ে যে প্রশাসনগুলো আছে তাদের ক্ষমতা এবং স্বাধীনতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং তারা তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী আইন এবং নীতি প্রণয়ন করতে পারে। আর এই যে যখন বিকেন্দ্রীকরণ হয়, যখন ক্ষমতাগুলো ডিসেন্ট্রালাইজেশন হয়, তখন জনগণের অংশগ্রহণ শাসন প্রক্রিয়ায় বৃদ্ধি পায়, যা জবাবদিহিতা আসলে নিশ্চিত করে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই বিকেন্দ্রীকরণ মূলত তিন প্রকার। বিকেন্দ্রীকরণ মূলত তিন প্রকার। একটা হলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, আর একটা হলো রাজনৈতিক বিকেন্দ্রীকরণ, আর একটা হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। বিভাগীয়করণ। বিভাগীয়করণ কি? বিভাগীয়করণ হলো যে একটা কাজ সুন্দর এবং সাবলীলভাবে করার জন্য যে একটা সংগঠনে যে বিভিন্ন কর্মী থাকে তাদেরকে একটা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন দলে বিভক্ত করা। সেটা হতে পারে অঞ্চলের ভিত্তিতে বা কোনো নির্দিষ্ট কার্যকারিতার ভিত্তিতে বা গ্রাহকের প্রতিক্রিয়ার ভিত্তিতে এটা গঠন হতে পারে। আচ্ছা, এর মূল উদ্দেশ্যটা কি? এই বিভাগীয়করণের মূল উদ্দেশ্যটাই হলো যে কি করা, কোনো সংগঠন বা প্রশাসন কার্যকারিতা বৃদ্ধি করা, বিশেষীকরণ করা, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের কাজগুলোকে সমন্বিত করা।
এর মূল ধারণাটাকে, বিভাগীয়করণের মূল ধারণাই হলো গোষ্ঠীবদ্ধকরণ। অর্থাৎ এখানে যোগ্যতার ভিত্তিতে, কোনো নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এখানে কি করা হয়, যে সামগ্রিক কার্যক্রমগুলোকে কিছু কিছু বিভাগে বা কিছু কিছু গোষ্ঠীতে লিপিবদ্ধ করা হয়। যেমন উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, মানব সম্পদ বিভাগ প্রকৃতি। আর আরেকটা হলো যে বিভাগীয়করণের আরেকটা মূল নীতি বা মূল বৈশিষ্ট্য হলো যে এখানে গোষ্ঠীবদ্ধ করলেই হবে না, বিভাগ তৈরি করলেই হবে না, তাদের কাজের জন্য কি করতে হবে, তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আর এই বিভাগীয়করণের উদ্দেশ্য কি, যে বিভাগীয়করণের উদ্দেশ্য হলো যে কাজের দক্ষতাকে বাড়ানো। বিভাগীয়করণের উদ্দেশ্য কি, কাজের দক্ষতা বাড়ানো, বিশেষজ্ঞদের একটি নির্দিষ্ট ক্ষেত্রে মনোনিবেশ করার সুযোগ করে দেওয়া, প্রশাসনিক নিয়ন্ত্রণ সহজ করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা। আচ্ছা, এই যে বিভাগীয়করণ, এই বিভাগীয়করণের বেশ কিছু প্রকারভেদ আছে। প্রথমত কি, যে কার্যকরী বিভাগীয়করণ, অর্থাৎ কাজ অনুযায়ী, কাজের মানদণ্ডের ভিত্তিতে কি করা, এক একটা বিভাগ তৈরি করা। যেমন এটা হতে পারে কি, যে উৎপাদন, বিক্রয়, বিপণন বা হিসাব ইত্যাদি। আবার হলো অঞ্চলের ভিত্তিতে বা ভৌগোলিক ভিত্তিতেও কি করা যায়, যে বিভাগীয়করণ করা যায়। যে একটা নির্দিষ্ট অঞ্চল যে নিয়ে একটা বিভাগ, আর একটা অঞ্চল নিয়ে আর একটা বিভাগ, এইভাবেই বিভাগীয়করণ করা যায়। আবার নির্দিষ্ট পণ্য ভিত্তিকও বিভাগীয়করণ করা যায়। আবার গ্রাহকদের যে চাহিদা বা একটা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহককে টার্গেট করে একটা বিভাগ তৈরি করা যায়। এছাড়া উৎপাদন বা সেবা প্রক্রিয়ায় বিভিন্ন ধাপের ভিত্তিতেও বিভাগ তৈরি করা হয়। উদাহরণ, যে একটি উৎপাদনকারী কোম্পানির কার্যকারিতার ভিত্তিতে উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, বিপণন বিভাগ, হিসাব বিভাগ, মানব সম্পদ বিভাগ এর প্রভৃতি বিভাগকে কি করা যেতে পারে, বিভক্ত করা যেতে পারে। যেখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রশ্ন আসলে বিভিন্নভাবে আসতে পারে। যেমন কেন্দ্রীকরণ নিম্নলিখিত কোনটি হ্রাস ঘটায়। কোনো কিছু যদি কেন্দ্রীকরণ হয় তাহলে কোনটার হ্রাস ঘটবে, পরিকল্পনা, অধস্তনদের স্বেচ্ছাচারিতা, যোগাযোগ, উপরিস্তর ক্ষমতা। কোনটা হবে, যে অধস্তনদের স্বেচ্ছাচারিতা হওয়ার সুযোগটা কমে যাবে। কোন ধরনের প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সাধারণত কেন্দ্রীভূত থাকে, কোন ধরনের প্রতিষ্ঠানে, এক না একাধিক প্রতিষ্ঠান। কেন্দ্রীকরণের ফলে সংগঠনের মধ্যে কি ধরনের অসুবিধা দেখা যায়, যে কোন ধরনের সুবিধা দেখা যায়, কোন ধরনের সুবিধা দেখা যায়, যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং সমন্বয় বৃদ্ধি পায়। এখন আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দটা মূলত এসেছে ব্যুরো এবং ক্রাসিয়া। কই থেকে এসেছে, মূলত ব্যুরো এবং ক্রাসিয়া থেকে এসেছে। এই দুইটার সম্মিলিত অর্থই হলো ডেস্ক গভর্নমেন্ট। দুইটার সম্মিলিত অর্থ কি, ডেস্ক গভর্নমেন্ট। অর্থাৎ ডেস্ক মানে কি, টেবিল, গভর্নমেন্ট মানে সরকার, অর্থাৎ দপ্তর ভিত্তিক সরকার। যে আমলাতন্ত্র বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে যে স্থায়ী অরাজনৈতিক সরকারি কর্মকর্তা একটি নির্দিষ্ট কাঠামো ও নিয়ম মেনে সরকারের বিভিন্ন কাজ পরিচালনা করে, তাকে বলা হয় আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন অধ্যাপক ফাইনার। তার মধ্যে আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী এবং সুদক্ষ কর্মচারী বৃন্দ। আমলাতন্ত্রের সদস্যরা রাজনীতি নিরপেক্ষ হয়ে থাকে। আমলাতন্ত্রের সদস্যরা অবশ্যই কি হয়ে থাকে, রাজনীতি নিরপেক্ষ হয়ে থাকে, নির্বাচিত প্রতিনিধি নন। এই আমলাতন্ত্র যে যারা থাকে তারা কখনোই, আমলারা কখনো নির্বাচিত প্রতিনিধি নন, এবং তারা তাদের প্রশিক্ষণ ও দক্ষতা দিয়ে সরকারের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে সহায়তা করে থাকেন। আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্যটাই হলো শ্রেণীবিন্যাস ও দায়িত্ব বিভাজন। আমলাতন্ত্রের বিভিন্ন স্তর থাকে, প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকে, যার ফলে কাজের বিশেষীকরণ ঘটে এবং নিয়ম ও পদ্ধতি অনুসরণ। আমলাদের কঠোরভাবে যে পূর্বনির্ধারিত নিয়ম ও পদ্ধতি আছে সেটাকে কি করতে হয়, অনুসরণ করতে হয়। রাজনৈতিক নিরপেক্ষতা, আমলারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকেন, তাই সরকার পরিবর্তন হলেও তাদের পদ অক্ষুণ্ণ থাকে। পেশাদারী দক্ষতা বৃদ্ধি পায়, যে আমলারা সাধারণত প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং পেশাদারী দক্ষতা সম্পন্ন হয়ে থাকেন। সাধারণত সরকারি প্রতিষ্ঠান, এই শব্দটি সরকারি সংস্থা বা যেমন সামাজিক নিরাপত্তা প্রশাসন বা পরিবেশ সুরক্ষা বোঝাতে বেশি ব্যবহৃত হয়ে থাকে, তবে এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্কুল সহ যে কোনো বড় সংগঠনেও দেখা যেতে পারে।
আমরা এখন আলোচনা করব ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র নিয়ে, দ্য ব্যুরোক্রেসি অফ ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের আসলে গুরু। এই ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়ে থাকে, যে তিনি আমলাতন্ত্রকে একটি সুশৃঙ্খল, যুক্তিপূর্ণ এবং দক্ষ সাংগঠনিক ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছেন, যা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এবং শ্রম বিভাজনের ভিত্তিতে এবং ব্যক্তিগত নিরপেক্ষতার মাধ্যমে পক্ষপাতিত্ব দূর করে একটি কার্যকর শাসন নিশ্চিত করে। এজন্য ওয়েবারকে আদর্শ আমলাতন্ত্রের জনক বলা হয়। এজন্য ওয়েবারকে আদর্শ আমলাতন্ত্রের জনক বলা হয়। তিনি এই মডেলকে আইন ও যৌক্তিক মডেল অর্থাৎ লিগ্যাল অ্যান্ড রেশনাল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি তার গ্রন্থ অ্যাসিস ইন সোসিওলজি অ্যান্ড পলিটিক্যাল সোসিওলজি, তার দুইটা বিখ্যাত গ্রন্থ, সেখানে তিনি আমলাতন্ত্র নিয়ে আলোচনা করেছেন। ম্যাক্স ওয়েবারের আদর্শভিত্তিক আমলাতন্ত্র মূলত বৈধ যৌক্তিক কর্তৃত্বের অথরিটির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ লিগ্যাল রেশনাল অথরিটির উপর প্রতিষ্ঠিত। এই প্রসঙ্গে তিনি তিন ধরনের অথরিটির কথা বলেছেন। একটা হলো ঐতিহ্যগত কর্তৃত্ব বা ট্রেডিশনাল অথরিটি, আর হলো ক্যারিজমেটিক অথরিটি, আর একটা হলো লিগ্যাল রেশনাল অথরিটি। ওয়েবারের যে আমলাতন্ত্রের সেটার উদ্দেশ্য ছিল যে ওয়েবার বিশ্বাস করতেন যে এই ধরনের সংগঠনের ব্যবস্থা আধুনিক সমাজের শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি করা এবং সকল স্তরের সমান ন্যায্য শাসন প্রতিষ্ঠা করার সবচেয়ে কার্যকর পদ্ধতি। তিনি মনে করতেন যে এই আমলাতন্ত্রের মাধ্যমেই একটা সুশৃঙ্খল, যুক্তিপূর্ণ, দক্ষ সংগঠন প্রতিষ্ঠা করা সম্ভব। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো হলো যে এটা স্পষ্ট শ্রেণীবিন্যাসের উপর প্রতিষ্ঠিত। যে ম্যাক্স ওয়েবার একটা স্পষ্টভাবে শ্রেণীবিন্যাসের কথা বলেছেন। তারপর হলো কি, যে শ্রম বিভাজনের উপর প্রতিষ্ঠিত, যে আমলাতন্ত্রগণ শ্রম বিভাজন ও বিশেষীকরণ, অর্থাৎ কাজের নির্দিষ্ট বিভাগ থাকবে এবং প্রত্যেকটা বিভাগের জন্য বিশেষায়িত কর্মী থাকে যা দক্ষতা বৃদ্ধি করে। আচ্ছা, সমস্ত কাজ আনুষ্ঠানিক নিয়ম ও পদ্ধতি, সমস্ত কাজ সুনির্দিষ্ট লিখিত নিয়ম ও পদ্ধতি অনুসারে পরিচালিত হয়ে থাকে। নিরপেক্ষতা হবে, আমলাগণ তাদের ব্যক্তিগত আবেগ, পছন্দ অপছন্দ থেকে দূরে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আর আমলাতন্ত্রের আরেকটা মূল বৈশিষ্ট্য হলো যে পেশাগত দক্ষতা ও মেধাভিত্তিক নিয়োগ। কর্মীদেরকে নিয়োগ, পদোন্নতি ও বেতন নির্ধারণ হয় তাদের দক্ষতা যোগ্যতার ভিত্তিতে, এবং রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সুপারিশের মাধ্যমে কখনোই আমলারা নিয়োগপ্রাপ্ত হবেন না। আমলাতন্ত্রে যারা নিয়োজিত হবেন এই পেশাটা হবে স্থায়ী এবং পেশাদারিত্বের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমলাতন্ত্রের অনেকগুলো সুবিধা রয়েছে, যে দক্ষতা এবং ধারাবাহিকতা থাকে। যে আমলাতন্ত্র এটা সবচেয়ে বড় একটা সুবিধা, যে এখানে দক্ষতা এবং ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়, এবং এখানে ন্যায্যতা এবং নিরপেক্ষতা থাকবে। আমলাগণের মাধ্যমে আসলে এটা নিশ্চিত করা হয় যে এখানে সকলেই সমান, সকলের জন্য সমান আচরণ করা হয়, এবং এটি ব্যক্তিগত পছন্দ বা পক্ষপাতিত্বের এখানে আসলে কোনো সুযোগ নেই। এখানে নিরপেক্ষ নিয়ম ও পদ্ধতির মাধ্যমে সকল কাজ করতে হবে। এছাড়া এখানে যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। আমলাতন্ত্রে যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগ করে, যা দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে পালন করে থাকে। দক্ষ সংগঠন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমলাতন্ত্রের আসলে কোনো বিকল্প নাই, কারণ আমলারা নিয়োগপ্রাপ্ত হয় একটা বিশেষ কাজের জন্য, এবং সেখানে তাদেরকে আরো প্রশিক্ষণের মাধ্যমে কি করে তোলা হয়, দক্ষ করে তোলা হয়, যার ফলে তারা দক্ষতার সাথে কোনো দায়িত্ব পালন করেন এবং সুসংগঠিত ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে তারা সহায়তা করেন। এবং অভিজ্ঞতা সঞ্চয়, আমলারা আসলে দীর্ঘমেয়াদে কাজ করে থাকেন, যার ফলে তাদের কাজের অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং সংগঠন আরো বেশি কি হয়, শক্তিশালী হয়। এবং নীতি বাস্তবায়নের কার্যকারিতা, আসলে সরকারের যে কোনো নীতি, নিয়ম, কানুন এইগুলো মূলত এই শক্তিশালী আমলাতন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে। তবে আমলাতন্ত্রের অনেকগুলো ত্রুটিও রয়েছে। অনেকগুলো সুবিধা থাকলে আমলাতন্ত্র আসলে সমালোচনার ঊর্ধ্বে নয়। এর সবচেয়ে বড় যে সমালোচনা সেটা হলো যে লাল ফিতার দৌরাত্ম্য। এই লাল ফিতার দৌরাত্ম্য কি, এই যে সরকারি অফিস সমূহে বা প্রশাসনিক
যে দপ্তরগুলো আছে সেখানে লাল ফিতা দিয়ে ফাইলগুলো বেঁধে রেখে যে দিনের পর দিন বা মাসের পর মাস যা আটকে রাখা হয় সেটাই মূলত লাল ফিতার দৌরত্ব বা দীর্ঘসূত্রিতা হিসেবে পরিচিত। আমলাতন্ত্র পূর্বে নিয়ম ও পদ্ধতি অন্ধভাবে অনুসরণ করা হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং কাজের দীর্ঘসূত্রিতা দেখা দেয়। আর এই ক্ষেত্রে যেহেতু আমলাতান্ত্রিক একটা সিস্টেমেটিক হায়ারার্কি সিস্টেম ফলো করে চলে, যার ফলে এখানে সিদ্ধান্ত গ্রহণে কি হয়ে থাকে, বিলম্ব হয়ে থাকে এবং এখানে আসলে মানবিকতা দেখানোর সুযোগ নেই বা এখানে এই জন্য অনেকটা উদাসীনতা প্রদর্শন করা হয়। যে আমলাতন্ত্র যেহেতু নিয়ম কানুনকে বেশি প্রাধান্য দেয়, এই জন্য এখানে সংবেদনশীল হওয়া বা ব্যক্তিগত সমস্যার প্রতি দৃষ্টি দেওয়া আমলাদের পক্ষে সম্ভব হয় না। আর আমলাতন্ত্রের সবচেয়ে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ত্রুটি হিসেবে যেটা ধরা হয় সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার করা। যে কিছু কিছু আমলা আছেন যারা তাদের হাতে যে ক্ষমতা থাকে সেটা তারা কি করেন, অপব্যবহার করে থাকেন। আর দুর্নীতি আত্মসাতের ক্ষেত্রেও আমলাদের এরূপ নজির রয়েছে, যা আসলে আমলাতন্ত্রের অন্যতম একটা ত্রুটি হিসেবে চিহ্নিত হয়ে থাকে। উদ্ভাবনী ও সৃজনশীলতার অভাব রয়েছে, যে এখানে কঠোর নিয়ম ও পদ্ধতির কারণে আমলাতন্ত্র নতুন কোনো ধারণা বা নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো বিষয় আসলে উদ্ভাবন করার তেমন সুযোগ থাকে না। এখানে সেই সুযোগটা সীমিত, কারণ তাদেরকে সবসময় কি নিয়ম নীতি মেনেই চলতে হয়। আর প্রশাসনিক অদক্ষতা, আমলাতন্ত্রের কাজে নির্দিষ্ট পদ্ধতি থাকলেও তা বাস্তবে আসলে অনেক সময় দেখা যায় যে বাস্তবের সাথে সামঞ্জস্যতা থাকে না। বাস্তবে যে ধরনের দক্ষতা দরকার হয়তো সেই ধরনের দক্ষতা থাকে না, যার ফলে দক্ষতা কার্যকারিতা অনেক সময় হ্রাস পায়। এবং আমলাতন্ত্রটা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নন এবং তাদের পদটা যেহেতু স্থায়ী, সেক্ষেত্রে তাদের স্বেচ্ছাচারী হওয়ার অনেক সুযোগ থাকে, যা জনগণের জন্য খুবই ক্ষতিকর। এখন এই আমলাতন্ত্র থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, যে আমলাতন্ত্র থেকে যে ব্যুরোক্রেসি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর ফরাসি ব্যুরো এবং ক্রাসিয়াস থেকে। ব্যুরোক্রেসি শব্দটি দ্বারা কি বোঝানো হয়? দপ্তর সরকার বা ডেস্ক গভর্নমেন্ট। আমলাতন্ত্রের জন্য কে? ম্যাক্স ওয়েবার। অ্যাসেসিন সোসিওলজি গ্রন্থের লেখক কে? ম্যাক্স ওয়েবার। লাল ফিতার দৌরত্ব বলতে কি বোঝায়? কাজের দীর্ঘসূত্রিতা। যেমন এখানে এমসিকিউ আকারে দেওয়া আছে যে ব্যুরো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ব্যুরো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ব্যুরো শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। ক্রাটেইন শব্দটি কোন ভাষার শব্দ? যে ক্রাটেইন ভাষাটি মূলত গ্রিক ভাষার শব্দ। ক্রাটেইন ভাষাটা কি? গ্রিক ভাষার শব্দ। যে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? ব্যুরোক্রেসি। উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কি? উৎপত্তিগতভাবে আমলাতন্ত্রের অর্থ হলো কি? ডেস্ক গভর্নমেন্ট। আদর্শ আমলাতন্ত্রের জনক কে? যে ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্র হলো এক ধরনের চাকরিজীবী শ্রেণী যারা বেতনভুক্ত, স্থায়ী ও দক্ষ। উক্তিটি হলো অধ্যাপক ফাইনারের। ব্যুরো শব্দের অর্থ কি? ব্যুরো শব্দের অর্থ হলো টেবিল। আচ্ছা, আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে? যে আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে? ম্যাক্স ওয়েবারকে। আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে? ম্যাক্স ওয়েবারকে। আদর্শ আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে? ওই ম্যাক্স ওয়েবারকে বলা হয়। এখন আমরা আর একটা প্রশাসনিক সংগঠনের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো প্রশাসনিক জবাবদিহিতা। এই প্রশাসনিক জবাবদিহিতা আসলে কি? যে প্রশাসনিক জবাবদিহিতা হলো এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানগুলো তাদের কাজের জন্য জনগণের কাছে কি থাকে? দায়ী থাকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে। এর মূল কথাই হলো যে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, যে সেটা সরকারের কাছে জবাবদিহি করবে, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ জনগণের নিকট যাতে জবাবদিহি করে। আর এই জবাবদিহিতার মূল উদ্দেশ্যটাই হলো ক্ষমতার অপব্যবহার রোধ করার মাধ্যমে সর্বোচ্চ যাতে জনগণের কল্যাণ সাধন করা যায়। আমাদেরকে যেন আইনের অধীনে রাখা যায় এবং প্রশাসনকে স্বচ্ছ দক্ষতার সাথে পরিচালনা করা যায়। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছতা, নাগরিকদের অংশগ্রহণের মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই প্রশাসনিক জবাবদিহিতার মূল বিষয়গুলি কি? মূলত হলো দায়বদ্ধতার নীতি। যে বিভিন্ন সরকারের যে কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতেছে, তারা যে কাজ করতেছে, যে নীতিগুলো প্রণয়ন করতেছে বা প্রকল্প বাস্তবায়ন করতেছে, সেই জন্য কর্তৃপক্ষের কাছে তারা কি ব্যাখ্যা দিতে বাধ্য থাকেন। এবং ক্ষমতা নিয়ন্ত্রণ, যা আমলাতন্ত্রে যাতে ক্ষমতার অপব্যবহার করতে না পারে, তারা যাতে আইনের মধ্যে থেকে তারা তাদের ক্ষমতাকে ব্যবহার করেন, তারা যেন আইনের মধ্যে সীমাবদ্ধ থাকেন,
এই বিষয়গুলো প্রশাসনিক জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হয়। তারপরে কি, যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, যে প্রশাসনের মধ্যে বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, যেমন কোনো কর্মকর্তা কর্মচারীদের সঠিক পদ পরিচালনা করার জন্য, যেমন এসিআর, যে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, যে এরূপ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থাকে। এছাড়া কি আছে, যে স্বচ্ছতা, যে প্রশাসনিক জবাবদিহিতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো কাজে স্বচ্ছতা নিশ্চিত করা, যে কোনো তথ্য দিই বা কোনো প্রক্রিয়া জনগণের জন্য কি রাখা, উন্মুক্ত রাখা, যাতে তারা কি করতে পারে, প্রশাসনের কাজ তদারকি করতে পারে। আর প্রশাসনিক জবাবদিহিতার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো যে প্রশাসনিক ব্যবস্থায় প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নাগরিকদের সরকারি বিভিন্ন কাজে কি করা, সংশ্লিষ্ট করা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া। এই প্রশাসনিক জবাবদিহিতা মূলত দুইভাবে হতে পারে, যে বাহ্যিক পদ্ধতি আর একটা হলো অভ্যন্তরীণ পদ্ধতি। যে এটা কয়ভাবে প্রশাসনিক জবাবদিহিতা কয়ভাবে নিশ্চিত করা যেতে পারে, একটা হলো বাহ্যিক আর একটা হলো প্রশাসনিক। একটা হলো কি, বাহ্যিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো প্রশাসনিক। এই বাহ্যিক পদ্ধতিকে আবার দুই প্রকার, একটা হলো কি শাসনতান্ত্রিক আর একটা হলো শাসনতন্ত্র বহির্ভূত। শাসনতান্ত্রিকের মধ্যে কি আছে, আইন বিভাগ, বিচার বিভাগ। আর শাসনতন্ত্র বহির্ভূতের মধ্যে কি আছে, জনগণ কর্তৃক বা পেশাজীবী কর্তৃক এই প্রশাসনিক জবাবদিহিতা কি করা, নিশ্চিত করা। এখন আমরা প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ নিয়ে আমরা আলোচনা করব। যে শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণটা আসলে কি, যে কোনো দেশের শাসনতান্ত্রিক কাঠামোর আলোকে সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণ করা হয়, তখন তাকে বলা হবে শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ। এই শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণের মূল এটাই হলো যে আইন বা বিচার বিভাগের মাধ্যমে শাসনতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে কি করা, নিয়ন্ত্রণ করা। প্রথমতই হলো যে এই 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 শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণটা হলো আবার দুই প্রকার। শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণটা হলো কয় প্রকার, দুই প্রকার। একটা হলো আইন বিভাগীয় নিয়ন্ত্রণ আর একটা হলো বিচার বিভাগের মাধ্যমে নিয়ন্ত্রণ। এখন আইন বিভাগ কিভাবে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে বা শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, সেটা হলো প্রথমত হলো যে আইন তৈরির মাধ্যমে। যে একটা দেশের আইন তৈরির প্রধান ক্ষেত্রেই হলো আইন বিভাগ। আইন বিভাগই মূলত আইন তৈরি করতে পারে। সেই আইন তৈরি করার মাধ্যমেই বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে কি করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। তারপর প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, যে প্রতিটি সংসদ অধিবেশন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার একটি উল্লেখযোগ্য মাধ্যম। যে যখনই দেখবেন যে কোনো সংসদ অধিবেশন বসে, তখন কোনো সদস্য সরকার, সংসদ সদস্য সরকার প্রশাসন সম্পর্কে কি করতে পারেন, অভিযোগ করতে পারেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আর একটা হলো যে বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে, যে যে আইন বিভাগ এই প্রশাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কমিটি গঠন করে থাকে। যেমন নির্বাচন কমিটি, বিশেষ কমিটি, স্ট্যান্ডিং কমিটি, সরকারি হিসাব কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি, এস্টিমেট কমিটি, গভর্নমেন্ট অ্যাসুরেন্স কমিটি প্রভৃতি কমিটি এরূপ গঠন করে থাকেন। এই কমিটি গঠনের মাধ্যমে কি করা হয়, যে শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। আর একটা হলো বাজেট পাশের মাধ্যমে। যে বাজেট হচ্ছে যে একটা দেশের বার্ষিক আর্থিক আয় ব্যয়ের লিখিত দলিল। বাজেট কি, বাজেট হচ্ছে একটা দেশের একটা অর্থ বছরের যে বার্ষিক আয় ব্যয়ের যে একটা হিসাব থাকে সেটার লিখিত দলিল হলো বাজেট। আর এই বাজেট তৈরির ক্ষেত্রে অর্থমন্ত্রী কর্তৃক ক্যাবিনেট বা রাষ্ট্রপতির সম্প্রীতির সাপেক্ষে সংসদে কি করা হয়, সম্মতির সাপেক্ষে সংসদে কি করা হয়, উপস্থাপন করা হয়। এবং আইন সভায় অবশ্যই সেই বাজেটটা পাশ করতে হয়। বাজেট যদি পাশ না হয় তাহলে সেটা কি হয় না, কার্যকর হয় না। এইভাবে কি বাজেট পাশের মাধ্যমে আইনসভা কি করতে পারে, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। তারপর হলো ন্যায়পালের মাধ্যমে। যে বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, এই ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে, যে সেখানে ন্যায়পালটা মূলত ছিল যে প্রশাসনিক কাজে জবাবদিহিতা নিশ্চিত করা। যদিও এটা এখনো বাংলাদেশে ন্যায়পাল ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। তারপরে কি আরেকটা কি, মুলতবির মাধ্যমে আইন বিভাগ কি করতে পারে, প্রশাসনিক বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যে সংসদ সদস্যগণ কোনো সাম্প্রতিক বিষয়ের উপর আলোচনার উদ্দেশ্যে সবার কাজ মুলতবি করার প্রস্তাব করতে পারেন। যে স্পিকার কর্তৃক নির্দিষ্ট দিনের সদস্যরা সরকারের সমালোচনা করতে পারেন এবং মন্ত্রীগণ সে ব্যাপারে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা গ্রহণের ব্যাখ্যা প্রদান করতে বাধ্য থাকেন। এছাড়া হল কি, বিতর্ক ও আলোচনা। যে
সংসদ সদস্যগণ প্রায় বিশেষ বিশেষ বিষয় নিয়ে সংসদে কি করেন, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করে থাকেন। এই তর্ক বিতর্কের মাধ্যমেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসে, যার ফলে যে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে এই তর্ক বিতর্ক পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি যে আছে তদন্ত কমিটির মাধ্যমে, যে কোনো একটা বিষয়ে যদি মনে হয় যে এখানে একটা তদন্ত করা দরকার, অধিকতর তদন্ত করা দরকার, বা এখানে ন্যায় বিচার নিশ্চিত হয় নাই, তখন আইন বিভাগ কি করতে পারে, তখন আইন বিভাগ তদন্ত করতে পারে, যে তদন্ত কমিটি গঠন করতে পারে, এবং এই তদন্ত কমিটির মাধ্যমেই মূলত কি করবে, যে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করবে। অপরদিকে যে বিচার বিভাগের মাধ্যমে কি করা যায়, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেটা কি, যে আইনের অপব্যাখ্যা রোধ। অনেক সময় দেখা যায় যে প্রশাসনিক বিভাগে যারা আছে বা শাসনতান্ত্রিক যারা আছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করতে পারেন, যে আইনের অপব্যাখ্যা করতে পারেন, সেটাকে রোধ করে সঠিক আইনের ব্যাখ্যা করা কার কাজ, বিচার বিভাগের কাজ। আর এই মাধ্যমে তা কি করে, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। তারপরে আওতা বহির্ভূত কাজ করা। অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো প্রশাসনিক কর্মকর্তা তার আওতা বহির্ভূত কোনো কাজ করতে আছে, সেটার উপরে কি ইনজাংশন জারি করে সে কাজকে রোধ করতে পারে। কর্তৃত্বের অপব্যবহার রোধ, যে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যাতে কর্তৃত্বের অপব্যবহার করতে না পারে, সেটা রোধ করার জন্য যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করে কে, বিচার বিভাগ। তথ্যানুসন্ধানে কারচুপি করা, যে জনগণ কোনো বিষয়ে কোনো তথ্য চাচ্ছে কিন্তু প্রশাসন থেকে সেটা দিতে চাচ্ছে না, অর্থাৎ তথ্য কি করতে চাচ্ছে, গোপন করতে চাচ্ছে, এই ক্ষেত্রে কি করতে পারেন, যে বিচার বিভাগ এই তথ্য অনুসন্ধানে কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। বিধিবদ্ধ আইন তৈরির মাধ্যমে কি করতে পারেন, যে বিচার বিভাগ প্রশাসনিক বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। যে কোনো একটা বিষয় কি করবেন, যে আইন তৈরি করলেন, সেই আইনের মাধ্যমে ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে কি করা যায়, জবাবদিহিতার আওতাধীনে নিয়ে আসা যায়। প্রক্রিয়াগত ভুল রোধ করা, যে প্রত্যেক কর্মকাণ্ড কতিপয় প্রক্রিয়া অনুসরণ করে করা হয়, তাই সরকারি কর্মচারীরা যখন কোনো একটা কাজ করতে যায় এবং সেটা করতে যায় যদি কোনো কর্মকর্তা প্রক্রিয়াগত যদি ভুল করেন এবং এর ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিচার বিভাগ কি করবেন, এই প্রক্রিয়াগত ভুলের কারণেও ওই বিভাগকে জরিমানা করতে পারেন বা শাস্তির আওতায় নিয়ে আসেন। এভাবে কি করেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে থাকেন। তারপরে প্রশাসনিক আইন তৈরির মাধ্যমে, যে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক আইন তৈরির মাধ্যমে কি করা হয়, যে প্রশাসনিক আইন পাশ করা হয়। এই হেভিয়াস কর্পাস, এটা হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে বিশেষ পন্থায় যে আসামিদের আটক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়, এবং অনেক সময় আমলারা জনসাধারণকে হয়রানি করার জন্য ক্ষমতার অপব্যবহার করে হাজতে পাঠায়। তখন কোনো রিট জারি করে আটক ব্যক্তিকে কেন আটক করা হলো এই বিষয়ে একটি অভিযোগনামা দাখিল করার জন্য আমলাদের বাধ্য করতে পারেন এই বিচার বিভাগ। আর এই প্রক্রিয়াকে হেভিয়াস কর্পাস বলা হয়। এই পন্থায় বিচার বিভাগ বা আমলাদের নিয়ন্ত্রণ করে সরকার, এই পন্থায় বিচার বিভাগ আমলাদের কি করে, নিয়ন্ত্রণ করে, যাতে তারা কি জনগণের জান মাল সময় রক্ষা করা যায়। সাধারণত পুলিশের বিরুদ্ধে এই হেভিয়াস কর্পাসটা বেশি প্রয়োগ করা হয়। এছাড়া আছে কি ইনজাংশন হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্মকর্তাকে কোনো কাজ করতে বা কোনো কাজ করা হতে থেকে কি দেন, বিরত থাকতে নির্দেশ দিয়ে থাকেন। যদি কোনো ব্যক্তি কোনো ব্যাপারে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার কার্যকলাপ নিরাপত্তা বোধ না করে, তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরবর্তী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে কি করতে পারেন, মামলা করতে পারেন। আর আদালত যদি উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কি ইনজাংশন জারি করে কি দিতে পারেন, নির্দেশ দিতে পারেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ব্যক্তির কোনো ক্ষতি হলে দ্বিতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা তা হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং দ্বিতীয় ব্যক্তিকে তার জন্য দায়ী করা হবে। জরুরি ভিত্তিক রায় প্রদানের ভিত্তিতে একটি আদালত এই কাজটি করে থাকে। এইভাবে বিচার বিভাগের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা কি করা হয়, নিশ্চিত করা হয়। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ রোল বলতে কি বোঝায়? অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল রোল বলতে যে সরকারের কোনো নীতি তৈরি, বাস্তবায়ন এবং কোনো কাজ করার ক্ষেত্রে প্রশাসন এবং রাজনীতিক যে উইং আছে দুইটা মিলে সমন্বিতভাবে কোনো কাজ সম্পাদনকেই অ্যাডমিনিস্ট্রেটিভ উইংস বলা হয়।
যে যে সরকারের ভূমিকা, যে রাজনৈতিক সরকারের ভূমিকা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত। যে রাজনৈতিক সরকারের ভূমিকা কি? নীতি গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত। আর জনগণের চাহিদা রাজনৈতিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে প্রশাসনের ভূমিকা হলো এই নীতি বা সিদ্ধান্ত কি করা? কার্যকর করা। নীতি বা সিদ্ধান্ত কি করা? কার্যকর করা। তাহলে নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করবেন কে? রাজনৈতিক বিভাগ। আর এটাকে বাস্তবায়ন করবে কে? প্রশাসনিক বিভাগ, যার মধ্যে থাকে সংগঠন, ব্যবস্থাপনা, সম্পদ পরিচালনা, সরকারি কার্যক্রমে বাস্তবায়ন অন্তর্ভুক্ত। রাজনৈতিক ভূমিকা হলো কিভাবে, রাজনৈতিক ভূমিকা কি? যে কোনো কাজ কিভাবে হবে। আর প্রশাসনের মূল ভূমিকা হলো সেই কাজটা কিভাবে করা হবে। অর্থাৎ রাজনৈতিক হলো কিভাবে করা কি করা হবে, আর প্রশাসনিকের ভূমিকা হলো কিভাবে করা হবে। এই দুইটা সমন্বিতভাবে কোনো কাজ করাই হলো অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল রোল। আচ্ছা, রাজনৈতিক ভূমিকা কি? যে নীতি নির্ধারণের জনগণের সামাজিক চাহিদা, সামাজিক সমস্যা, রাজনৈতিক চাহিদা বা অন্য কোনো চাহিদা বা আদর্শের উপর ভিত্তি করে সরকার কর্তৃক সিদ্ধান্ত তৈরি করা হয়। আর অপরদিকে সিদ্ধান্ত গ্রহণ, যে জনগণের প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক সরকার নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং ক্ষমতা ব্যবহার করে থাকে। যে রাজনৈতিক দলনেতাদের মধ্যে জনগণের সমর্থন ও ক্ষমতার ব্যবহার করে সরকার পরিচালিত হয়। প্রশাসনিক জবাবদিহিতা মূলত কি নিশ্চিত করে? প্রশাসনিক জবাবদিহিতা মূলত কি নিশ্চিত করে? যা আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি করে, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি করে, রাজনৈতিক ক্ষমতা হ্রাস করে, আর্থিক অপচয়। কি হবে? যে প্রশাসনিক জবাবদিহিতা মূলত যেটা করে, প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করে। প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা কার কাছে দায়বদ্ধ থাকে? যে কর্মচারী কর্মকর্তারা মূলত প্রশাসনিক দায়বদ্ধতার ক্ষেত্রে কার নিকট থাকে? মূলত জনগণের নিকট থাকে। কার নিকট থাকে? মূলত জনগণের নিকট থাকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য নিচের কোনটি অপরিহার্য? সুশাসন প্রতিষ্ঠার জন্য শক্তিশালী প্রশাসনিক কাঠামো, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইন প্রণয়ন। আসলে সবগুলো দরকার হলে সবচেয়ে বেশি অপরিহার্য হলো জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ জবাবদিহিতা থাকলে শক্তিশালী কাঠামো তৈরি করা সম্ভব, স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব, আইন প্রণয়ন করাও সম্ভব। এখন আমরা আলোচনা করব যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল। তা আমরা আগেই দেখছি যে পলিটিক্যাল রোল হলো হোয়াট, অর্থাৎ কিভাবে হবে, কি হবে। আর প্রশাসনিক ভূমিকা হলো হাউ, কিভাবে করা হবে। অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে? যে মূল এটা হবে যে কোনো নীতি বাস্তবায়ন, যে রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতিগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য মূলত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রোল। যে সরকার কর্তৃক কোনো নীতি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাহলে সেটা বাস্তবায়ন করা কার কাজ? যে প্রশাসনিক যে উইং আছে তার কাজ। সম্পদ ব্যবস্থাপনা, সরকারি সম্পদ, অর্থ, মানব সম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং এই কার্যক্রমকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের ভূমিকা অপরিহার্য। আর জনসেবা কি করা? নিশ্চিত করা। যে জনগণের চাহিদা পূরণ এবং নিশ্চিত করার জন্য সরকারি পরিষেবাগুলো কার্যকরভাবে কি করা? পরিচালনা করা। আর এই যে আমরা এই কথা আলোচনা করলাম, এটার জন্য আপনারা যে বিষয়টি নিয়ে পড়তে পারেন সেটা হলো ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এলডি হোয়াইটের। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা পড়তে পারেন ফিপনার এবং প্রেস্তাসের বই। লোক প্রশাসনের রূপরেখা, আব্দুল ওয়াদুদ ভুইয়া স্যারের এই বইটাও পড়তে পারেন। আপনারা চাইলে লোক প্রশাসন পরিচিতি, মোহাম্মদ রাশিদুল ইসলাম শেখ ও মাহবুব রহমান, এই বইটাও আপনারা চাইলে পড়তে পারেন। যে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।